প্রিয় শিক্ষার্থী, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমি তপন কুমার সূত্রধর, লেকচারার, আইসিটি ডিপার্টমেন্ট, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। তো বন্ধুরা, আমাদের আজকের পাঠ শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় দ্বিতীয়, ডেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং। আজকের আলোচনা ডেটা ট্রান্সমিশন মেথড। তো চলো আজকের টিউটোরিয়ালটি শুরু করি। তো বন্ধুরা, ডেটা ট্রান্সমিশন মেথড বলতে কি বোঝায়? প্রথমে আমরা জানব ডাটা ট্রান্সমিশন বলতে কি বোঝায়। সুনির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে বিট আকারে ডাটা পরিবহন বা স্থানান্তর হওয়াকে ডেটা ট্রান্সমিশন বলে। আমরা গত পূর্বের ক্লাসে ডেটা ট্রান্সমিশন পড়েছিলাম। তো যারা ক্লাসটি দেখনি তারা ডাটা ট্রান্সমিশন ক্লাসটি দেখে নিও। সুনির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে বিট আকারে ডাটা পরিবহন বা স্থানান্তর হওয়াকে ডাটা ট্রান্সমিশন বলে। ধরো এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে রিসিভার, এইখান থেকে ডাটা এখানে যাবে, তাহলে একটা মাধ্যম দিয়ে যাবে, যে এটা হচ্ছে মাধ্যম, তার অথবা তারবিহীন কোনো মাধ্যম হতে পারে। তো সেন্ডার থেকে যখন কোনো ডাটা রিসিভারে পাঠানো হবে, মাধ্যমের মধ্যে দিয়ে যাবে বিট আকারে। যখনই বিট আকারে ডাটাগুলো এক স্থান থেকে অন্য স্থানে যাবে, তখন তাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন। এক ডিভাইস বা কম্পিউটার হতে অন্য ডিভাইস বা কম্পিউটারে ডাটা স্থানান্তর বা ট্রান্সমিট করার পদ্ধতিকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড। তাহলে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বা এক কম্পিউটার থেকে অন্য কোনো কম্পিউটারে ডাটা স্থানান্তর করার যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় ডাটা ট্রান্সমিশন মেথড। তো একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে যোগাযোগ করবে অথবা ডাটা আদান প্রদান করবে। আদান প্রদান করতে গিয়ে যে পদ্ধতিতে ডাটা আদান প্রদান করবে, যে প্রক্রিয়াতে, ওই প্রক্রিয়া বা পদ্ধতিকে বলা হয় ডাটা ট্রান্সমিশন মেথড। ডাটা ট্রান্সমিশন মেথড বলতে মূলত ডাটা কমিউনিকেশন সিস্টেমে সংযুক্ত ডিভাইসগুলোর মধ্যে বিটের আদান প্রদান বা বিনিময় প্রক্রিয়াকে বোঝানো হয়। তাহলে ডেটা ট্রান্সমিশন মেথড বলতে আমরা কি বুঝতে পারলাম? যে ডাটা কমিউনিকেশন সিস্টেমের সাথে যে ডিভাইসগুলো যুক্ত থাকবে, তাদের মধ্যে বিট যে আদান প্রদান হবে, তাই আদান প্রদানের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় ডাটা ট্রান্সমিশন মেথড। ডাটা ট্রান্সমিশন মেথডকে তিনটি ভাগে ভাগ করা হয় সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে। কি কি? অ্যাসিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস, আইসোক্রোনাস। এক এক করে আমি প্রত্যেকটির বর্ণনা করব। প্রথমে আসো অ্যাসিঙ্ক্রোনাস। যে ডাটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডেটা গ্রাহককে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, তাকে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন বলে। কি বললাম? যে ডাটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডাটা গ্রাহকে কিভাবে যাবে? ক্যারেক্টার বাই ক্যারেক্টার। ক্যারেক্টার অর্থ হলো অক্ষর, তাহলে একটা অক্ষর যাবে, ঠিক আছে? প্রথমে একটা অক্ষর যাবে, তারপর আরেকটা অক্ষর যাবে, তারপর আরেকটা অক্ষর যাবে, এরকম ক্যারেক্টার একটা করে ক্যারেক্টার ডাটা স্থানান্তর হবে একটা ডিভাইস থেকে অন্য আরেকটি ডিভাইসে। এই ধরনের ট্রান্সমিশনকে বলা হবে অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। অ্যাসিঙ্ক্রোনাস শব্দের অর্থ হলো সমন্বয়হীনতা, অর্থাৎ এখানে সমন্বয় থাকবে না। অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে পরপর দুইটি ক্যারেক্টার প্রেরণের মাঝে বিরতি সময় সকল ক্ষেত্রে সমান হয় না। তো বন্ধুরা, যখন একটা ক্যারেক্টার যাবে, তারপর যখন আরেকটি ক্যারেক্টার যাবে, তারপর আরেকটি যখন ক্যারেক্টার যাবে, মাঝে যে বিরতি, একটা ক্যারেক্টার যাওয়ার পরে মাঝে যে বিরতি আরেকটা ক্যারেক্টার যাবে, যা
তারপর আরেকটা ক্যারেক্টার যাবে। এই যে মাঝখানে যে বিরতিগুলো, এগুলা এক এক সময় এক এক রকম হয়ে থাকে, সমান হয় না, কখনো সমান হয় না। দেখো যে এখানে সেন্ডার, এটা হচ্ছে রিসিভার, এটা ডাটা রিসিভ করবে। যখন এখান থেকে ডাটা প্রেরণ করা হবে তখন এই যে গ্যাপ, এই গ্যাপসগুলো কিন্তু সমান সময় হয় না, ঠিক আছে। ধরো এটা যদি 1 সেকেন্ড হয়, এটা হলো 2 সেকেন্ড, আবার এটা যদি 3 সেকেন্ড হয়, এটা হলো 5 সেকেন্ড। এরকম বিরতিটা কি এক এক সময় এক এক রকম হয়ে থাকে। আর এই কারণেই এর নামকরণ করা হয়েছে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন মেথড। এই ট্রান্সমিশনে ক্যারেক্টার ডাটা বিটগুলো ধারাবাহিকভাবে স্থানান্তরিত হয়। তো এখানে যে ট্রান্সমিশনে এই ক্যারেক্টার তো বিটে রূপান্তরিত হয়ে যায়। এই বিটগুলো ধারাবাহিকভাবে অর্থাৎ পর্যায়ক্রমে স্থানান্তরিত হয়ে থাকে। তো এখানে দেখো এটা হচ্ছে আমার ক্যারেক্টারটা। যখন একটা ক্যারেক্টার আমি স্থানান্তর করব তখন এটা বাইনারি বিটে রূপান্তর হয়ে যাবে। আর এটা হচ্ছে একটি স্টার্ট বিট। দেখি আমরা পরে কি বলছে, যে তাই প্রাপক কম্পিউটারকে বোঝানোর জন্য ক্যারেক্টারের ডাটাগুলোর শুরুতে একটি অতিরিক্ত স্টার্ট বিট যুক্ত করে দেওয়া হয়। তো যখন একটা ডিভাইস আরেকটা ডিভাইসের কাছে ডাটা প্রেরণ করবে ক্যারেক্টার হিসাবে, ওই ক্যারেক্টারের যে ডাটা বিটগুলো যাবে তার আগেই অতিরিক্ত একটি স্টার্ট বিট যুক্ত করে দিবে। ওই ক্যারেক্টার 8 বিটের ক্যারেক্টার আগে তার সাথে একটি অতিরিক্ত স্টার্ট বিট যুক্ত করে দিবে। এটা হচ্ছে আমার মূল ডাটাটা, তার সাথে অতিরিক্ত একটি স্টার্ট বিট যোগ করে দিবে, ঠিক আছে। আর এই স্টার্ট বিট পেলেই প্রাপক কম্পিউটার বুঝতে পারে ক্যারেক্টার ডাটা বিট আসা শুরু হয়েছে। তো যখন এই স্টার্ট বিটটি পেল, কম্পিউটারটি যে রিসিভ করবে তার কাছে যখন একটি স্টার্ট বিট আসে তখন সে বুঝতে পারে যে তার কাছে ক্যারেক্টার ডাটা বিট আসতে শুরু হবে বা আসছে, এবং সেই অনুযায়ী তার আভ্যন্তরীণ সিস্টেমে একটা ক্লক পালসকে চালু করে দিবে। তো যখনই এই যে স্টার্ট বিটটা তার কাছে পৌঁছলো প্রাপক কম্পিউটারের কাছে, তখন তার অভ্যন্তরে যে সিস্টেমে যে একটি ক্লক পালস রয়েছে ঘড়ির মতো, সেটা চালু হয়ে যাবে। তো এখানেও দেখো, যদি আমি এ কে ট্রান্সফার করি তাহলে তার আগে পিছনে বিট দেখা যায়। তাহলে এটা হচ্ছে স্টার্ট বিট, তার আগে স্টার্ট বিট, অর্থাৎ প্রথমে ক্যারেক্টার আগে কিন্তু স্টার্ট বিটটা পাঠানো হয়েছে এবং ক্যারেক্টার যাওয়ার পরে স্টপ বিট পাঠানো হয়েছে। তো এটা হচ্ছে স্টপ বিট, এটা হচ্ছে মূল ডাটাটা, এটা হচ্ছে স্টার্ট বিট। এখান থেকে এখানে যদি ডাটা যায় এই জায়গা থেকে এই জায়গা, অর্থাৎ এখানে হচ্ছে সেন্ডার, এখানে যদি রিসিভার হয় তাহলে প্রথমে যাবে কি স্টার্ট বিট, তারপরে মূল ডাটাটা, তারপরে স্টপ বিট। ক্যারেক্টার ডাটা বিটগুলো পুরোপুরি স্থানান্তরিত হওয়ার পর এর শেষে আবার অতিরিক্ত একটি বা দুইটি স্টপ বিট যোগ করা হয়। তাহলে স্টার্ট বিট হচ্ছে একটি, তারপর মূল ডাটাটা, তারপর স্টপ বিট যখন মূল ডাটা স্থানান্তরিত হবে তারপর অতিরিক্ত আরও একটি বা দুইটি স্টপ বিট যুক্ত করা হয়। আর উক্ত স্টপ বিট পেলেই প্রাপক কম্পিউটার বুঝতে পারে যে ক্যারেক্টার ডাটা বিটগুলো আসা শেষ হয়েছে। তো যখন এখানে স্টার্ট বিট আসলো তখন সে বুঝতে পারলো, যে রিসিভ করে সে বুঝতে পারলো তার কাছে ক্যারেক্টার বিট আসবে। যখন স্টপ বিট পেল তখন সে বুঝতে পারলো যে এখানে ক্যারেক্টার ডাটা আসা শেষ হয়েছে। প্রত্যেকটি ক্যারেক্টারের ডাটা 10 বা 11 বিটের ডাটা রূপান্তরিত হয়ে তারপর ট্রান্সমিট হয়। তাহলে এখানে দেখো প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে 8 বিট। দেখো এখানে চারটা 8টা বিট, তার সাথে একটা স্টার্ট বিট থাকবে যুক্ত হবে, এবং স্টপ বিট একটা হতে পারে এবং দুটো হতে পারে, একটা হতে পারে এবং বা দুটো হতে পারে। তাহলে এখানে দেখো 1, আর এখানে হচ্ছে 8, 9, 9 একে 10, আর যদি স্টপ বিট দুইটা হয় তাহলে কটা হবে 11টা। তাহলে প্রত্যেকটা ক্যারেক্টারের ডাটা কি হবে 10 বা 11টি বিটের ডাটা রূপান্তরিত হয়ে তারপর ট্রান্সমিট হবে। ডাটা স্থানান্তরের এই প্রক্রিয়া স্টার্ট বিট ও স্টপ বিট অপরিহার্য হওয়ায় এই ট্রান্সমিশনকে স্টার্ট বা স্টপ মিশনও বলা যায় বা বলা হয়, ঠিক আছে।
অন্যদিকে ক্যারেক্টার সমূহের ট্রান্সমিশনের সময় বিরতির সমান না হওয়ায় এর ডাটার স্থানান্তরের গতি ধীর হয়। তো দুইটা ক্যারেক্টারের মাঝে যে বিরতি, একটা ক্যারেক্টার যাবে, তারপর আরেকটা ক্যারেক্টার যাবে, তারপর আরেকটা ক্যারেক্টার যাবে, এই মাঝখানে যে বিরতিগুলো, এই বিরতিগুলো কিন্তু এক এক সময় এক এক রকম হয়ে থাকে, তাহলে বিরতিগুলো সমান হয় না কখনো। দেখো, যে সেন্ডার, এ হচ্ছে রিসিভার, এটা একটা ডাটা, এটা একটা ডাটা, এটা একটা ডাটা, এটা একটা ডাটা, অর্থাৎ এটা হচ্ছে একটা ক্যারেক্টার, এটা হচ্ছে আরেকটি ক্যারেক্টার, এটা হচ্ছে আরেকটি ক্যারেক্টার, এটা হচ্ছে আরেকটি ক্যারেক্টার। এই যে মাঝখানে যে বিরতিগুলো, এখানে 2 সেকেন্ড হইতে পারে, 5 সেকেন্ড হইতে পারে, এখানে 1 সেকেন্ড হইতে পারে, 2 সেকেন্ড হইতে পারে, এখানে 3 সেকেন্ড হইতে পারে, 6 সেকেন্ড হইতে পারে। তাহলে এই যে মাঝের বিরতিগুলো কিন্তু সমান নাও হতে পারে, এক এক সময় এক এক রকম হতে পারে। এখন এসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড কোথায় ব্যবহার করা হয়? কম্পিউটার হতে প্রিন্টারে। যখন আমরা কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা পাঠাই, অর্থাৎ কম্পিউটার থেকে কমান্ড করি প্রিন্টারকে, তখন প্রিন্টারের কাছে ডাটাগুলো যায়। যখন যায় তখন কিন্তু সে এসিঙ্ক্রোনাস পদ্ধতি, অর্থাৎ একটা একটা করে ক্যারেক্টার সে পাঠায়, ঠিক আছে? একটার পরে আরেকটা, আরেকটার পর এরকম পর্যায়ক্রমে একটার পর একটা ক্যারেক্টার প্রিন্টারের কাছে যায়। এটা হচ্ছে কম্পিউটার হতে প্রিন্টারে। তারপর কিবোর্ড হতে আবার কম্পিউটারে, কিবোর্ড থেকে যখন যায়, যখন আমি এ টাইপ করলাম তখন এ যাবে, বি টাইপ করলে বি যাবে, সি টাইপ করলে সি যাবে, এভাবে একটা একটা করে ক্যারেক্টার কম্পিউটারে যাবে, ঠিক আছে? এসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের সুবিধা: প্রেরক এবং গ্রাহক যে কোনো সময় কি করতে পারে? ডাটা আদান প্রদান করতে পারে, অর্থাৎ স্থানান্তর বা ডাটা গ্রহণ করতে পারে এবং প্রেরণও করতে পারে। দেখো এখানে একটা ছবি, এটা হচ্ছে আমাদের সিপিইউ, কম্পিউটারের সিপিইউ, এটা হচ্ছে র্যাম, এটা হচ্ছে সিডি ডিস্ক। তো র্যাম থেকে যে কোনো মুহূর্তে সিপিইউতে ডাটা আসা যাওয়া করতেই পারে, আবার সিডি থেকেও যে কোনো সময় র্যামে ডাটা আসতে পারে, তার জন্য কোনো অন্যান্য স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। ডাটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের প্রয়োজন হয় না কি? স্টোরেজ ডিভাইস, অর্থাৎ ডাটা যখন এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যাবে তখন যে সরাসরি যাবে, কোনো মাধ্যমে প্রয়োজন হয় না, অর্থাৎ কোথাও ডাটা সংরক্ষণের প্রয়োজন পড়ে না, অর্থাৎ এই মেমোরির প্রয়োজন হয় না, সরাসরি ডাটা এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। এটি ইনস্টলেশনের ক্ষেত্রে হয়ে থাকে অনেক কম ব্যয় হয়ে থাকে। যখন এটা ইনস্টলেশন করা হয় অথবা যেটা কাজে রূপান্তর করা হয় তখন এটা খরচ খুবই কম। এই পদ্ধতি বেশি উপযোগী হচ্ছে অল্প করে ডাটা ট্রান্সমিশনের প্রয়োজন হয় এমন পরিবেশে, যেখানে অল্প অল্প করে ডাটা যাবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা এই আইসিঙ্ক্রোনাস পদ্ধতিটা ব্যবহার করতে পারি। যেমন ইন্টারনেটে কি করে অল্প অল্প করে ডাটা যায়, তো যেখানে অল্প অল্প করে ডাটা যায় সেখানে আমরা এই এসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনটা ব্যবহার করতে পারি। যখন অসুবিধা হচ্ছে যখন ডাটা স্থানান্তরের কাজ বন্ধ থাকে, তখন দেখো এখানে কাজ নাই, বন্ধ, তাহলে ট্রান্সমিশন মাধ্যমটি অকারণে অবরোধিত অবস্থায় পড়ে থাকে, ঠিক আছে? তো যদি ট্রান্সমিশন না হয় তাহলে আমরা এত টাকা দিয়ে আমরা একটা মেশিন ব্যবহার করতেছি কিন্তু কোনো কাজ করতেছি না, তাহলে আমাদের কিন্তু এটা অনেক লস। এটা কোথায় সমস্যাটা হচ্ছে? আসলে মাইক্রোওয়েভ বা স্যাটেলাইটে। তো মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইটের মধ্যে যদি আমরা এই এসিঙ্ক্রোনাস পদ্ধতিটা ব্যবহার করি তাহলে আমাদের জন্য খুবই খারাপ, এখানে অনেক অর্থ আমাদের ক্ষতি হবে, ঠিক আছে? অর্থাৎ এটা ব্যয়বহুল হবে। সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় দক্ষতা কম এবং ডাটা ট্রান্সমিশনের গতি কম। তাহলে সিঙ্ক্রোনাস আমরা একটু পরে সিঙ্ক্রোনাস পড়ব। তো সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় এর দক্ষতা কম, অর্থাৎ সে এত এক্সপিরিয়েন্স না, দক্ষতা কম, এফিসিয়েন্সি কম। ডাটা ট্রান্সমিশনে গতিও তার কম, যেহেতু ডাটা কম করে যাবে স্বাভাবিক তার গতিটা কি থাকবে? কম থাকবে। সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। ব্লক বা প্যাকেট বাই প্যাকেট ডাটা ট্রান্সমিশন হচ্ছে সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন, ব্লক বা প্যাকেট আকারে, ঠিক আছে? যে ডাটা ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক স্টেশনে প্রথমে ডাটাকে কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে নেওয়া হয়, তারপর ডাটা ক্যারেক্টার সমূহকে ব্লক
আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন বলে। তাহলে এখানে ডাটাগুলো যাবে প্যাকেট বাই প্যাকেট। আমরা চকলেট দেখি না, চকলেট, একটা চকলেটের প্যাকেটে কিন্তু অনেকগুলো চকলেট থাকে, অনেকগুলো চকলেট নিয়ে একটা প্যাকেট করা হয়। তেমনি ডাটাগুলোকে কী করা হবে, প্যাকেট করা হবে। একটা প্যাকেটে কি থাকবে, অনেকগুলো ডাটা থাকবে। আগে কিন্তু একটা একটা করে ডাটা যেত, এখন কিন্তু অনেকগুলো ডাটা একসাথে যাবে। তো প্রথমে ডাটা ট্রান্সমিশনে কি করবে ব্যবস্থায়, প্রেরক স্টেশনে প্রথমে কি থাকবে, ডাটাকে কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসে প্রথমে সংরক্ষণ করে নেবে। তো প্রথমে কি করবে, একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করবে, তারপর ডাটাগুলোকে প্যাকেট আকারে ভাগ করবে এবং প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হবে। তখন তাকে আমরা বলবো সিঙ্ক্রোনাস। তো সিঙ্ক্রোনাস হলো যে প্রথমে প্রাথমিক স্টোরেজ ডিভাইসে ডাটাগুলোকে সংরক্ষণ করা হবে, তারপর ডাটাগুলোকে ব্লক আকারে অর্থাৎ প্যাকেট আকারে ভাগ করা হবে, ভাগ করে প্রতিবারে একটি ব্লক করে ডাটা পাঠানো হবে। সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন শব্দটির অর্থ হলো সমন্বয়যুক্ততা, অর্থাৎ এর মধ্যে বোঝা বা সমন্বয় থাকবে। এই ট্রান্সমিশনে প্রতিটি ডেটা ব্লকে 80 থেকে 132টি ক্যারেক্টার একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর ট্রান্সমিট হবে। তাহলে এখানে আগে ছিল একটা একটা ক্যারেক্টার করে স্থানান্তরিত হতো, এখন কিন্তু 80 থেকে 132টি ক্যারেক্টার নিয়ে একটা প্যাকেট হবে। ওই প্যাকেটটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর, একটা নির্দিষ্ট সময়, আগে কিন্তু নির্দিষ্ট সময় ছিল না, আগে ছিল কি যে কোনো সময় লাগতো, দেখা যায় এক সময় 5 মিনিটও লাগতো, বিরতিটা এক এক সময় এক এক রকম হতো, কিন্তু এখন কিন্তু ট্রান্সমিটের সময়টা কিন্তু কি সেম থাকবে। এই কারণে এর নামকরণ করা হয়েছে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন মেথড। এই পদ্ধতিতে প্রেরক কম্পিউটার ডাটা প্যাকেটের সাথে কতিপয় টাইমিং সিগন্যাল জুড়ে দেয়। ডেটা কেবলের মধ্য দিয়ে চলতে যদি কোনো ক্রমের মধ্যে ডাটা ত্রুটি সৃষ্টি হয়, মানে যখন কেবলের মধ্য দিয়ে ডাটা চলবে তখন এর মধ্যে যদি কোনো ত্রুটি সৃষ্টি হয় বা কোনো মান অক্ষুণ্ণ না থাকে, তাহলে ওই টাইমিং সিগন্যালের রূপ পরিবর্তন হয়ে যায়। এর মাধ্যমে কেবলের মধ্য দিয়ে চলাচলকারী ডাটার মান নিশ্চিত করা হয়। এই ট্রান্সমিশনে ক্যারেক্টার ডাটা বিটের শুরুতে এক স্টার্ট বিট এবং শেষ স্টপ বিট না থাকায় অনবরত চলতে থাকায় এর গতি অনেক দ্রুত। এখানে স্টার্ট বিটও থাকে না, স্টপ বিটও থাকে না, ফলে অনবরত ডাটা চলতে থাকে, ফলে তার গতি অনেক দ্রুত হয়। এই ট্রান্সমিশনে প্রতিটি ব্লকে একটি হেডার থাকে 2 বাইটের এবং একটি টেইলর থাকে 2 বাইটের ইনফরমেশন সিগন্যাল যুক্ত করা হয়। একটি হেডার, একটি টেইলর ইনফরমেশন সিগন্যাল যুক্ত করা হয়। ঠিক আছে, এই হেডার সিগন্যাল গ্রাহকের ক্লক গতিকে প্রেরকের ক্লক গতির সাথে সিঙ্ক্রোনাইজ করে এবং প্রেরক ও গ্রাহকের অ্যাড্রেস বহন করে। তাহলে এই হেডার সিগন্যাল কি করে, গ্রাহকের ক্লকের গতিকে প্রেরকের ক্লকের গতির সাথে সিঙ্ক্রোনাইজ করে, মিল করে, ঠিক আছে, ম্যাচ করে তার, এবং প্রেরক এবং গ্রাহকের অ্যাড্রেস কি করে সে বহন করে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। অপরদিকে টেইলর সিগন্যাল ব্লকের শেষ নির্দেশ করে, এটা হচ্ছে ব্লক বা একটা প্যাকেটের শেষ, আর হেডার হচ্ছে একটা ব্লকের শুরু, এবং ডাটার মধ্যে কোনো ভুল আছে কিনা তা নির্ণয়ে সহায়তা করে। টেইলর সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের সুবিধা। সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা এসিঙ্ক্রোনাসের তুলনায় অত্যন্ত বেশি, কারণ এসিঙ্ক্রোনাস দক্ষতা কম আমরা পূর্বে বলেছিলাম, কিন্তু সিঙ্ক্রোনাসের দক্ষতা হচ্ছে এসিঙ্ক্রোনাসের চেয়ে বেশি। স্টার্ট ও স্টপ বিট না থাকায় ট্রান্সমিশন কার্য যেহেতু অনবরত চলতে থাকে, ফলে তার ট্রান্সমিশন গতি অত্যন্ত দ্রুত। তো ট্রান্সমিশন কিন্তু অনবরত চলতে থাকে, ফলে তার কার্য অনবরত চলতে থাকে, ফলে তার গতি অত্যন্ত দ্রুত হয় এবং প্রতিটি ক্যারেক্টার স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন হয় না। এই পদ্ধতির তুলনামূলকভাবে সময় কম লাগে। অসুবিধা হলো প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, ফলে এটি তুলনামূলকভাবে ব্যয়বহুল। যেহেতু প্রাথমিক স্টোরেজ ডিভাইস লাগে, মেমোরি লাগে, আগে এটাকে সংরক্ষণ করতে হবে একটি স্টোরেজ ডিভাইসে, তারপর এটা স্থানান্তরিত করতে হবে। এজন্য এটা যেহেতু স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয়, সেই জন্য এখানে তুলনামূলকভাবে একটু খরচ বেশি অথবা ব্যয়বহুল।
এটা কোথায় ব্যবহার করা হয়ে থাকে? কম্পিউটার থেকে যখন আমরা কম্পিউটারে ডাটা কমিউনিকেশন করি, ডাটা স্থানান্তর করি, সেই ক্ষেত্রে দূরবর্তী কোনো স্থানে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে, অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দূরবর্তী স্থানে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এবং একই সাথে অনেকগুলো কম্পিউটার ডাটা স্থানান্তরের ক্ষেত্রে, অনেকগুলো কম্পিউটার, দেখো এখানে অনেকগুলো কম্পিউটার, এই অনেকগুলো কম্পিউটার যদি একটা সোর্স থেকে অনেকগুলো কম্পিউটারে ডাটা প্রেরণ করা হয়, তখন এই সিনক্রোনাস ট্রান্সমিশনটা ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা পড়ব আইসিক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। আইসিক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড হলো সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি এবং এসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির একটি সমন্বিত রূপ, অর্থাৎ দুটি কম্বাইন করে, এটা কিছু কিছু বৈশিষ্ট্য কম্বাইন করে তারপর এই আইসিক্রোনাস ট্রান্সমিশন মেথডটা তৈরি করা হয়েছে, যেখানে সিনক্রোনাস ট্রান্সমিশনের মতো ব্লক আকারে ডাটা এবং এসিনক্রোনাস ট্রান্সমিশনের মতো প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডাটা সংরক্ষণ না করেই এবং প্রায় কোনোরূপ বিরতি ছাড়াই যখন প্রয়োজন তখনই ডাটা পাঠাতে সক্ষম, সেটাই হলো ডাটা আইসিক্রোনাস ট্রান্সমিশন। আইসিক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড, এই ট্রান্সমিশনে পরপর দুইটি ব্লকের ডাটা ট্রান্সফারের মধ্যবর্তী সময় সুষম ও সর্বনিম্ন থাকে প্রায় শূন্য। দুইটি ব্লক যখন যাবে, দুইটি ব্লকের মাঝখানে যে বিরতিটা একদম শূন্য থাকে, অর্থাৎ অনবরত ডাটা যেতে থাকে। সাধারণ রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ডাটা ট্রান্সফারে এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। রিয়েল অর্থাৎ বাস্তব, যেখানে বাস্তব অর্থাৎ সরাসরি কোনো কাজ করা হয়, সেই ক্ষেত্রে এই ধরনের আইসোক্রোনাস ব্যবহার করা হয়ে থাকে। যেমন লাইভ টিভি সম্প্রচার, আমরা যখন খেলাধুলা দেখি লাইভ বা স্ট্রিমিং ভিডিও সরাসরি, তখন এগুলো এই ধরনের ট্রান্সমিশন মেথডটা ব্যবহার করা হয়ে থাকে। এই ধরনের ট্রান্সমিশনে যে কোনো ডাটা পাঠানো শুরু করার পূর্বে একটি স্টার্ট সিগন্যাল পাঠানো হয় এবং ডাটা পাঠানো শেষ হলে স্টপ সিগন্যাল পাঠানো হয়। ঠিক আছে, যখন ডাটা পাঠানো শুরু হয়েছে তার আগে একটি স্টার্ট সিগন্যাল, যে শুরু হয়ে গেছে তার আগে একটি স্টার্ট, এবং যখন ডাটা পাঠানো শেষ তখন স্টপ সিগন্যাল পাঠানো হয়। আর এই স্টার্ট ও স্টপ সিগন্যাল দিয়ে ডাটার সমন্বয় সাধন করা হয়। আইসিক্রোনাস ডাটা ট্রান্সমিশনের অসুবিধা হলো আইসিক্রোনাস পদ্ধতিতে নির্দিষ্ট সময়সীমায় শর্তাধীনে ডাটা পুনরায় প্রেরণ সম্ভব নয় বলে ডাটা প্রেরণের ক্ষেত্রে ভুল ত্রুটি শনাক্ত করা যায় না। তো এখানে নির্দিষ্ট সময়সীমা শর্তাধীনে ডাটা পুনরায় প্রেরণ সম্ভব নয় বলে ডাটা প্রেরণের ক্ষেত্রে ভুল ত্রুটি শনাক্ত করা সম্ভব হয় না। এছাড়া এই ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরকের পাঠানো ডেটা ব্লক প্রাপকের নিকট সঠিকভাবে পৌঁছেছে কিনা তা পরীক্ষা করে দেখার উপায় এবং ভুল সংশোধনের ব্যবস্থা নেই। তো এখানে যে ডাটা আসলে প্রেরকের কাছে কি পৌঁছাইছে কি পৌঁছায় নাই, তাই এটা কিন্তু আসলে পরীক্ষা করে দেখার উপায় বা ভুল সংশোধনের কোনো ব্যবস্থা নেই। ঠিক আছে, এই জন্য সকল ক্ষেত্রে এটি নির্ভরযোগ্য পদ্ধতি নয়, তাহলে এটি কিন্তু সকল ক্ষেত্রে নির্ভর করা যায় না। তো আজকের টিউটোরিয়ালটি ধৈর্য সহকারে উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।